Okay, we start the recording. This is the second lecture of our electricity topic of our class 9 on 2025. So, in our syllabus, we used to have the uses of static electricity. That was an important topic, but it has been removed from the syllabus. I cannot find that thing anymore in your syllabus. So, if you go over here, change it to this syllabus, এখানে কিছুই লেখা নাই. So, আমাদের uses of static electricity পার্টটা এখন আর লাগবে না. এই রিলেটেড কোশ্চেন তোমাদের ওয়ার্কশিটে বা পেপার 2 এর ওয়ার্কশিটে আসতে পারে. ইফ সামথিং অফ দিস সর্ট কামস আপ, ইউ ক্যান টোটালি স্কিপ ইট, বিকজ তোমাদের সিলেবাসের জন্য এটা বাদ দিছে. বাট যেহেতু আগের কোশ্চেনগুলোতে ছিল এবং আমাদের কম্পাইলেশনগুলোতেও এই কোশ্চেনগুলো ডিফারেন্ট জায়গাতে ছড়ানো ছিটানো আছে, সো ইউ মাইট কাম অ্যাক্রস দোজ, বাট ইউ ক্যান চুজ টু স্কিপ দেম অল টুগেদার. সো ইউজেস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ নো লঙ্গার রিকোয়ার্ড. সো দিস ওয়ান অ্যাকচুয়ালি ফিনিশেস দ্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার. যদি আমি বলছিলাম সকালের ব্যাচে যেন কাকে যেন বলছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কন্টিনিউ করবে, বাট অ্যাকচুয়ালি স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আর জিনিসপত্র কিছু নাই. আমি মনে করছিলাম যে ইউজ অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি আছে, বাট অ্যাপারেন্টলি সিলেবাস থেকে বাদ দিছে. সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার ইজ প্র্যাকটিক্যালি ডান বিকজ উই অ্যাকচুয়ালি ডিড কভার অল দ্য ওয়ে আপ টু দিস পার্ট. একটা জিনিস তোমাদেরকে দেখাই নাই, সেটা হচ্ছে চার্জিং অফ ইনসুলেটার্স বাই মিনস অফ ইন্ডাকশন. ইন্ডাকশনের প্রসেসটা দেখানোর জন্য তোমাদেরকে একটা ফিগার দেখাই আগে. স্যার আমি প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি না। কেন? আমি তো ভিডিও অন করা আছে. আসছে না, না লেখাগুলা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এগুলা? জি স্যার। তুমি রাউটারের কাছে গিয়ে বসো. স্যার রাউটারের কাছেই বসছি। আমার তো স্ট্রিমিং তো ফুল এইচডিতেই হইতেছে. অন্য কারো কি প্রবলেম হইতেছে বাবা? না, তাহলে তুমি মিটিং থেকে বের হয়ে আরেকবার ঢুকে দেখো. ওকে স্যার। সহজ ফিগারগুলো সব গেছে কোথায়? আচ্ছা, পাওয়া গেছে. এই ফিগারটা একটু দেখেন সবাই. এটা আমি পেনটিতে নিয়ে গিয়ে দেখাই, সো বুঝতে ইজিয়ার হয়. আচ্ছা, এইখানে চারটা ফিগার দেখানো আছে, এ বি সি অ্যান্ড ডি. বোঝার সুবিধার জন্য আমি এই চারটা ফিগারকে পাশাপাশি প্লেস করতেছি. আপনারা একটু দেখেন তো এখানে কী হচ্ছে, বোঝা যাচ্ছে কি না? We have two metal spheres which are shown by green spheres standing on insulating stand. So এই যে ইনভার্টেড টি শেপের যে স্ট্যান্ডগুলো দেখতেছো, এগুলো হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে বানানো, আর এই দুটো হচ্ছে মেটাল স্ফিয়ার. দে আর কারেন্টলি ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার. We bring a positively charged insulating rod, maybe a glass rod that was rubbed with woolen cloth, and bring it close to the left side of sphere A. Now, because these two objects are perfectly in contact with each other, this is going to attract some of the electron, not all the electrons. Very important. It is going to attract some of the electrons close to itself. And দেখো এখানে কিন্তু আমরা positively charged object দিয়ে হচ্ছে sphere-কে টাচ করে we just brought it close. So we are not going to make any contact. We just bring it close, and under the influence of this positively charged rod, the electrons from the combined object A and B, many of the electrons or some of the electrons are going to rush to the left side because of the attraction. This is going to produce an equal amount of positive charge on the right side, which means এই ফিগারে একটা ভুল আছে. বলেন তো ভুলটা কি? বলতে পারতেছি না, বলেন. জানি না। এই ফিগারে ভুলটা হচ্ছে লেফট সাইডে মাইনাস সাইন কটা দেওয়া আছে দেখো তো. এখানে মাইনাস সাইন কটা আছে? পাঁচটা। পজিটিভ সাইন কটা দিছে? পজিটিভ সাইন 3টা। নো, 4টা. ও ব্লারি আসতেছে. আর 2
বড় করি। এখন দেখো, এখন একটু ক্লিয়ার। ওকে। সো এখানে আমাদের পজিটিভ সাইন হচ্ছে 4টা, হুইচ মিনস, আচ্ছা, ইজ ইট পসিবল আই ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য কালার অফ দিস থিং টু এ বিট মোর ভিজিবল? এখন কি বেটার দেখা যাচ্ছে? এখন 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 বুঝা যায়, এখন ক্লিয়ার আছে। বিউটিফুল। কন্ট্রাস্টের জন্য সমস্যা করতেছিল। ওকে, ফাইন। সো এখানে আমাদের মাইনাস সাইন দিচ্ছে হচ্ছে 5টা, বাট প্লাস সাইন দিচ্ছে হচ্ছে 4টা। দ্যাটস নট সাপোজ টু হ্যাপেন। দে উইল বি ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ নেগেটিভ চার্জেস প্রডিউস অন দ্য অপোজিট সাইডস অফ দ্য স্ফিয়ার বাই মিনস অফ দ্য প্রেজেন্স অফ দিস পজিটিভ চার্জ রড। এই যে আমরা এই দুটা মেটাল স্ফিয়ারের মধ্যে একটা চার্জ সেপারেশন ক্রিয়েট করলাম, এই বিহেভিয়ারটাকে আমরা বলেছি ইন্ডাকশন। ইন্ডাকশনের বেসিক আইডিয়াটা হচ্ছে এরকম: it is a temporary behavioral change of an object because of the presence of another object nearby. It is a temporary behavioral change of an object because of the presence of another object nearby. So এই পজিটিভ চার্জ অবজেক্টের প্রেজেন্সের জন্য এই দুইটা স্ফিয়ারের মধ্যে কম্বাইনলি একটা চার্জ সেপারেশন ক্রিয়েট হচ্ছে। দেয়ার আর সাম নেগেটিভ চার্জ অন দ্য লেফট, দেয়ার শুড বি ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ অন দ্য রাইট। সো আমি এখানে আরেকটা প্লাস সাইন দিলাম, নাও উই আর গুড। দেন we are gonna move this B sphere slightly away from the A sphere. So we now made a little bit of gap. So এটাকে একটুখানি ডান দিকে সরানো হয়েছে। But while we are moving this, we have to be careful that we should not touch the metal part. We should grip it at the base. So baseটাকে ধরে আমরা একটুখানি সরাইলাম। Whenever we disconnect them, then the electrons cannot actually escape from here to here. Now, if we remove this object altogether, the left sphere is going to become negatively charged overall, and the right sphere is going to become overall positively charged. And this is the process that we call charging by induction. এটা হচ্ছে একটা মেকানিজম। এই মেকানিজম করলে আমাদের এ এবং বি স্ফিয়ারের মধ্যে, হুইচ আর্লিয়ার ইজ টু বি পারফেক্টলি নিউট্রাল, এখানে তাদের মধ্যে কোনো চার্জ ছিল না, বাট আফটার দিস এন্টায়ার প্রসেস এ অ্যান্ড বি উইল বিকাম অপোজিটলি চার্জড বাই ইকুয়াল ম্যাগনিটিউড। কারণ যতগুলো ইলেকট্রন আমাদের বি থেকে মুভ করে এতে মুভ করছে, বিতে ততগুলো ইলেকট্রনই শর্ট থাকবে, এতে ততগুলো ইলেকট্রন বেশি থাকবে। সো দে ক্যান হ্যাভ ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ অর ইকুয়াল ম্যাগনিটিউড অফ চার্জ, বাট বোথ অফ দ্য চার্জেস উইল বি অপোজিট। দ্যাটস ওয়ান ওয়ে টু গো ফর ইট। এটার রিভার্স সিনারিও পসিবল। যদি আমাদের এই রডটা পজিটিভলি চার্জে চার্জ না হয় নেগেটিভলি চার্জে চার্জ হতো, তাহলে কী হতো বলেন তো? থিঙ্ক। হ্যাঁ, ইফ দিস রড ইউজ টু বি নেগেটিভলি চার্জড, তখন কী হতো? তখন এই ইলেকট্রনগুলো রিপালস হয়ে যেত অন্য সাইডে, এক্স্যাক্টলি, আর পজিটিভগুলো এদিকে আসতো এতে। এক্স্যাক্টলি। সো আমি যদি পুরো ফিগারটাকে কপি করে কিন্তু সব পজিটিভগুলোর কি প্রোটন বোঝায় না? পজিটিভগুলোকে নর্মালি প্রোটন বোঝায়, বাট আমরা কখনোই বলবো না যে প্রোটন লিভ আর প্রোটন এন্টার্ড। হোয়াট ইউ ক্যান সে ইজ দ্যাট ইলেকট্রনস লেফট। সো হোয়াট আই এম ট্রাইং টু শো ইউ, যে আমাদের এই অবজেক্টটা, লেট মি জাস্ট রাইট মাইনাস সাইন্স ওভার হিয়ার। মনে করো এই অবজেক্টটা হচ্ছে স্লাইটলি নেগেটিভলি চার্জ, সো মাইনাস 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 মাইনাস, বাকিটা আগের মতোই আছে। সো ওপস, এটা হচ্ছে একটা নেগেটিভলি চার্জ অবজেক্ট। যদি সেরকম হয়, ওই সিনারিওতে ওকে, সো আমরা যদি এখানে একটা নেগেটিভ চার্জ স্ফিয়ার নিয়ে আসতাম, তাহলে আমাদের এই সাইডে ইলেকট্রনগুলো কম্বাইন্ড অবজেক্ট থেকে রিপেল হয়ে ডান পাশে চলে যেত। ইন দ্যাট কেস উই উড হ্যাভ, পুরোটা পারফেক্টলি ক্লিয়ার করা হয়নি। ইন দ্যাট কেস উই আর গানা হ্যাভ নেগেটিভ চার্জেস প্লেসড অন দ্য রাইট স্ফিয়ার, লেটস সে 1 2 3 4 5, and positive charges will be left on the left sphere. In this case, we are going to say that some of the electrons are repelled away on the far side of B. আর এই সিনারিও ডিসকাশনটা ছিল some of the electrons will be attracted on the closer side of A. মুভমেন্ট নিয়ে যখন আমরা কথা বলবো, we always have to talk in terms of electrons. We can never talk about in terms of the movement of protons, because protons never move. প্রোটন নিয়ে মুভমেন্ট লিখলেই তোমরা ফুল মার্কস পাওয়া না, মার্কস কাটা যাবে।
So some electrons will be repelled to the right side. Then if we separate them out like this, then the left sphere will remain to have those positive charges, and right sphere will remain to have those negative charges. And ultimately, if we separate them away, 1 2 3 4 5 6 7 8, so 1 2 3 4 5 6 7 8. So we can also have this thing. So এই স্যার process জি বলেন স্যার আমি বুঝি নাই, আবার একটু বুঝিয়ে দিন। Absolutely. We are bringing a charged object close to the combinedly connected bodies of the two metaspheres. So A আর B হচ্ছে দুইটা metasphere যারা একটা একটাকে টাচ করে আছে. So electrons can actually move through this connection point over here from one object to the other because the two metaspheres are touching, and the bases are made from insulation stands. ইনসুলেটর স্ট্যান্ডস, ইনসুলেটর মানে হচ্ছে এখান থেকে ইলেকট্রন এই বেস দিয়ে কোথাও চলে যেতে পারবে না, ইলেকট্রনগুলো এই ইনসুলেটর ম্যাটেরিয়াল দিয়ে ট্রাভেল করতে পারবে না। So maybe these are made from aluminum or copper, the bases may be made from plastic or wood or something like that. So যদি আমরা পজিটিভ চার্জ একটা রড এই পাশে নিয়ে আসি, তখন ইলেকট্রনস will be attracted to the left, and as a result on the other side of B we can have equal amount of positive charge produced. So লেফট সাইডে দেখেন 5টা মাইনাস সাইন দেওয়া আছে, রাইট সাইডে হচ্ছে 5টা পজিটিভ সাইন দেওয়া আছে। Then if we remove this B sphere object to the right, then we're going to produce the disconnection over here, so the electrons cannot move across from one sphere to the other anymore. And then if we remove this object altogether, ultimately A will become a negatively charged sphere, B will become a positive charged sphere. This process of charging two spheres, two neutral spheres, which A and B, আগে তারা perfectly neutral ছিল, but এই process করার পর A তে চলে আসলো নেগেটিভ চার্জ, B তে চলে আসছে কি পজিটিভ চার্জ। এই প্রসেসটাকে আমরা বলতেছি চার্জিং বাই ইন্ডাকশন। Because of the presence of this rod, or because of the presence of this rod, the charged particles had a bit of separation. আলটিমেটলি এই দুটো অবজেক্টের কম্বাইন্ড চার্জ কিন্তু এখানেও জিরো, কারণ এই পাশে কয়টা মাইনাস সাইন আছে দেখেন, 5টা মাইনাস সাইন আছে, এখানে পজিটিভ সাইন কয়টা আছে, অলসো 5. So overall these two combined objects are still pretty much neutral, but because of the presence of this thing we have a little bit of charge separation. This is what we call induction. আমার একটা কোয়েশ্চেন আছে, বলো। এই কেসের মধ্যে আপনার নিচের ডায়াগ্রামের মধ্যে আপনি যেহেতু এই নেগেটিভটা ওখানে নিয়ে আসলেন, যার ফলে আপনি বলতেছেন যে ওইদিকে হচ্ছে পজিটিভটা এসে পড়বে সব, রাইট? মানে ইলেকট্রনস গুলো রিপালসড হয়ে যাবে, ওই সাইডে চলে যাবে, অ্যান্সার আমরা লিখবো। হ্যাঁ, কিন্তু যেহেতু এই পজিটিভ সাইনের যে পার্টিকেল আই গেস ওই জিনিসগুলো যেহেতু এখানে আসতেছে, তাহলে কি আমরা আলটিমেটলি বলতেছি না যে হলো প্রোটনস গুলো এই সাইডে আসতেছে? আমরা এই জিনিসটা তাহলে কিভাবে লেবেল করতে পারি যে এখানে পজিটিভ আর ওখানে পিওর নেগেটিভ? কারণ ওখানে তো যদি প্রোটন যদি লিভ না করতে পারে, তার মানে তো ওখানে প্রোটনস তাও আছে, যার ফলে এটা তো কমপ্লিটলি নেগেটিভ ওখানে হওয়া পসিবল না। জিনিসটা হচ্ছে প্রোটনগুলা সব জায়গাতে আগে থেকেই ছিল, এবং প্রোটনগুলো সব জায়গাতে সব সময়ই আছে। সো প্রোটনগুলো বাই ডিফল্ট একটা জায়গাতে প্রেজেন্ট আছেই, আর ইলেকট্রনগুলোর ইকুয়াল পরিমাণে আছে নাকি কম আছে নাকি বেশি আছে, দ্যাট ইজ ডিফাইনিং যে ওই লোকেশনের ওভারঅল চার্জ কীরকম হবে। সো এইখানেও আগে প্রোটন ছিল, এখানেও প্রোটন ছিল, বাট ইলেকট্রনস মুভ করার পর এই লোকেশনে ইলেকট্রনের নাম্বার বেশি হয়ে গেছে। আর এখানে যে অরিজিনাল প্রোটনগুলো ছিল, ওই প্রোটনগুলোর এক্সেস নাম্বার ইন কম্পারিজন টু দ্য ইলেকট্রন প্রেজেন্ট কারেন্টলি, ওই রেসপেক্টে আমাদের জিনিসটা পজিটিভ দেখাচ্ছে। সো প্রোটনগুলো মুভ করছে এটা বলা যাবে না, প্রোটনসগুলো অরিজিনাল পজিশনে ছিল বা এখনও অরিজিনাল পজিশনে আছে, বাট যেহেতু ইলেকট্রন সরে গেছে ওই জন্য তাদের কম্পারিজনের মধ্যে গ্রেডিয়েন্টে ওরা খালি একটু বেশি অ্যাবান্ডেন্ট। এক্স্যাক্টলি, অ্যাবান্ডেন্ট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, সো এটা পরে কি এটা স্টেবিলাইজ হয়ে যাবে না? হ্যাঁ, ইভেনচুয়ালি তো আমাদের দুটো অবজেক্টের চার্জ তো ইকুয়াল। সো আমরা যতক্ষণ তাদেরকে সেপারেটেড রাখবো ততক্ষণ পর্যন্ত তাদের চার্জ থাকবে। আবার যদি দুটো স্ফিয়ারকে যদি আবার ফিজিক্যালি টাচ করে দেই, দে গোনা পারফেক্টলি নিউট্রালাইজ ইচ আদার ওয়ান্স এগেইন। বা একটা মেটাল ওয়্যার দিয়ে যদি দুটোকে কানেক্ট করে দিই, তাহলে তারা পারফেক্টলি একটাকে নিউট্রালাইজ করে ফেলবে, বিকজ ইন দ্যাট কেস দ্য এক্সট্রা ইলেকট্রনস আর গোনা ট্রাভেল ফ্রম দেয়ার অ্যাবান্ডেন্ট স্পেস টু দেয়ার ডেফিসিট প্লেস। বুঝছি। আরেকটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা একটু দেখাই। ইউ ক্যান অলসো ডু দিস সেম থিং বাই মিনস অফ টাচিং।
Yeah, this can work. Hi. So, oh, that works. And screenshot নিয়ে নিলে হবে। আচ্ছা, এই ফিগারও অল্প কিছু ভুল আছে, সেই ভুলগুলো আমি কারেক্ট করে তোমাদেরকে দেখাই দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, প্লাস মানে সাইনগুলোকে দেখা যাচ্ছে? Yes. Yes, sir. Minus the put. Minus Minus. ছোট। আচ্ছা, মাইনাসগুলো Yeah, অনেক minus ছোট, 4 বেশি। মাইনাসগুলো আমি বড় করে দিয়েছি, ডোন্ট ওয়ারি, ঠিক করে দিচ্ছি আমি। আচ্ছা, প্রথমে জিনিসটা হচ্ছে বিং এ পজিটিভ চার্জ রড নিয়ার এন ইনসুলেটেড কন্ডাক্টর। সো এইখানে আমরা ইনসুলেটেড কন্ডাক্টর এখানে মনে করি একটা পজিটিভ চার্জ রড নিয়ে আসছি লেফটে। সো লেফট সাইডে কিছু নেগেটিভ চার্জ প্রডিউস হচ্ছে, রাইট সাইডে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ প্রডিউস হবে। এটা এখানে দেওয়া ছিল না, এটা লাগবে। দেন while keeping the positive charge in place, we are going to connect the metal rod with an earthing connection. এই যে এটা হচ্ছে আমাদের সার্কিটের আর্থ কানেকশনের সিম্বল। এটা একটা ফিজিক্যাল রড দিয়ে তুমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে পারো, অথবা তুমি একটা হাত নিয়ে এসে ফিঙ্গার দিয়ে অল্প একটু টাচও করতে পারো। আইদার ওয়ে ইট ক্যান ওয়ার্ক। লেটস সে দিস ইজ এ ফিঙ্গার, এগুলো হচ্ছে হাতের কড়া, এটা হচ্ছে হাতের নখ, ঠিক আছে? আবার বলে দিবেন আর্থিং অবজেক্টটা কি, আর্থিং জিনিসটা কি? Earthing object হচ্ছে is such a big huge object. There are so many free electrons that a little bit of addition or a little bit of subtraction does not make any charged. So it does not practically become charged because it has so many free electrons available to itself. সো এইটা আসলে কাজ কি, মানে আর্থিং অবজেক্ট? আর্থিং অবজেক্টের প্র্যাকটিক্যাল পারপাসটা হচ্ছে কোনো একটা চার্জ অবজেক্টের সাথে তুমি যদি একটা আর্থিং অবজেক্টকে ইলেকট্রিক্যালি কানেক্ট করো, মানে মেটাল ওয়্যার দিয়ে কানেক্ট করো বা টাচ করো, দেন দ্য আর্থিং অবজেক্ট উইল কনভার্ট দ্যাট চার্জ অবজেক্ট ইন্টু নিউট্রাল। যে কোনো একটা চার্জ অবজেক্টকে নিউট্রাল করার জন্য আমরা তাকে আর্থিং ওয়্যারের সাথে আর্থিং অবজেক্টের সাথে কানেক্ট করি। ইন দ্যাট কেস ওই অরিজিনালি যে অবজেক্টে চার্জ ছিল সেটা যদি পজিটিভ চার্জে চার্জ হয়, তাহলে আর্থিং থেকে কিছু ইলেকট্রন এসে সেটাকে নিউট্রালাইজ করবে। আর অরিজিনাল অবজেক্টে যদি নেগেটিভ চার্জে চার্জ হয়ে থাকে, তাহলে ওইখান থেকে কিছু ইলেকট্রন আর্থিং অবজেক্টে চলে যাবে, চলে গিয়ে পুরোটাকে আবার নিউট্রাল করে ফেলবে। সো আর্থিংয়ের প্রাইমারি পারপাসটা হচ্ছে একটা অবজেক্টকে চার্জ কন্ডিশন থেকে নিউট্রাল বানানো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ মুচ। সাবাস। তো এখন আমরা জিজ্ঞাসা করতেছি, আইদার আমরা এখানে একটা ফিজিক্যালি ওয়্যার দিয়ে একটা আর্থিং কানেকশন দিব, অথবা আঙুল দিয়ে টাচ করবো। এখন একটা জিনিস খেয়াল করেন, ওয়াইল উই আর ডুইং দিস, উই আর গোয়িং টু কিপ দিস পজিটিভিটি চার্জ রড ক্লোজ টু দিস স্ফিয়ার। তার মানে এই ইলেকট্রনগুলো কিন্তু এখনও অ্যাট্রাকশনের জন্য এখানে আটকা পড়ে আছে। বাট এই যে পজিটিভ চার্জ, এক মিনিট শেষ করি কথা, এই যে পজিটিভ চার্জ অবজেক্ট যেগুলো ছিল, এই কানেকশন দেওয়ার পর গ্রাউন্ড থেকে অথবা আঙুল থেকে কিছু এক্সট্রা ইলেকট্রন ঢুকে এই পাশে পজিটিভ চার্জগুলোকে নিউট্রালাইজ করে ফেলবে। So at this point, some electron has actually entered into the sphere, and now we can say that overall number of electrons in this object is more than the overall number of protons in this sphere. So electron যেহেতু আমাদের আর্থিং কানেকশন থেকে বা হাত থেকে ঢুকতেছে, so total number of electrons will be higher than the total number of protons present in this object. এরপর জিনিসটা হচ্ছে নাম্বার 3 স্টেপটা খেয়াল করেন, রিমুভ দ্য আর্থিং ওয়াইল দ্য ইন্ডিউসিং রড ইজ স্টিল ইন পজিশন। এই রডটাকে এখানে রেখে আমরা আর্থিং কানেকশনটাকে সরাই ফেলবো। সো ইফ দিস ফিঙ্গার ইউ গোনা টাচ ইট অ্যান্ড রিমুভ দ্য ফিঙ্গার, or if it is a metallic wire, then you're going to remove that wire. So you're still going to have the negative charges in place and the positive charge rod while it is present. Then step number 4, এটা নাম্বারিং ভুল হয়েছে একটু, রিমুভ দ্য ইন্ডিউসিং রড, নেগেটিভ চার্জেস ডিস্ট্রিবিউট ইভেনলি। সো আমরা যখন এই রডটাকে সরাই ফেলবো, তখন পুরো রডের মধ্যে আমাদের এক্সট্রা নেগেটিভ চার্জগুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে। সো দ্যাট ওয়ে ইউ ক্যান প্রডিউস এ নেগেটিভ চার্জ অবজেক্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড এটা সবসময় যে স্ফিয়ার হবে বাট এরকম না, এটা একটা রড হইতে পারে, এটা একটা মেটাল ডিস্ক হইতে পারে, যে কোনো একটা মেটালিক অবজেক্ট হইলেই এই ইন্ডাকশন করা পসিবল। আচ্ছা, এখন কোশ্চেন বলো, কী কোশ্চেন ছিল? এই কি বলে
আপনার ডায়াগ্রামের মধ্যে সাইডে যতগুলো পজিটিভ সাইন আছে সাইডে অতগুলো নেগেটিভ সাইন হওয়ার কথা না? মানে হ্যাঁ, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 3টা নেগেটিভ আর সাইডে 2টা পজিটিভ না এরকম। বলছি, গুড কোশ্চেন। এই অবজেক্টের সাথে এইখানে করা প্লাস মাইনাস হবে, সেটার সাথে কোনো কোরিলেশন নাই। কোরিলেশন নাই এই জন্য আমরা এই পজিটিভলি চার্জ রডটাকে যদি বেশি কাছে আনি তাহলে আমাদের ইন্ডাকশনের অ্যামাউন্ট বেশি হবে, যদি অনেক দূরে রাখি তাহলে ইন্ডাকশনের অ্যামাউন্ট কম হবে। So how much charge difference are you creating within the sphere, that is highly dependent on the charge of this object. It is also dependent to how close you are bringing this. That's why এখানকার চার্জ নাম্বার এখানকার চার্জ নাম্বার ইকুয়াল হওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। বাট এসেনশিয়ালি এই স্ফিয়ারের দুই পাশের চার্জ নাম্বার কী হতে হবে? সেম ইকুয়াল হতে হবে, কারণ এই স্ফিয়ারটা শুরুতে কী ছিল? নিউট্রাল। নিউট্রাল ছিল। সো এই চার্জগুলো আমি ডিফারেন্ট কালার দিয়ে লেবেল করে দেখাই। এই চার্জ নাম্বারগুলো আর এই চার্জ নাম্বারগুলো অবশ্যই কী হতে হবে? ইকুয়াল হতে হবে। বাট এইটার সাথে এটা ইকুয়াল হওয়ার কোনো রিকোয়ারমেন্টস নাই, বিকজ ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডিস্টেন্স অ্যাজ ওয়েল। মানে এসেনশিয়ালি আপনার যত বেশি দূরে হবে তত বেশি কম ইন্ডাকশন হবে, যত বেশি কাছে হবে তত বেশি ইন্ডাকশন হবে। যার ফলে আমরা ওই কেসের মধ্যে হচ্ছে এই যে প্রোটন নাম্বারটা আছে, এই প্রোটন নাম্বারটা প্রোটন না মানে পজিটিভ যে অ্যামাউন্ট আছে ওই পজিটিভ হলো চার্জটা অত বেশি ম্যাটার করতেছে না। ইয়েস, ট্রু। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আরেকজন যেন কি একটা কোশ্চেন করতেছিল বাবা? না স্যার, এটা বুঝে গেছি। আচ্ছা, অ্যামেজিং। সো এই কোশ্চেন এই টাইপের কোশ্চেনারে যদি আমাদের কোশ্চেন আসে, এখানে আমাদের মানে টেকনিক্যাল যে অ্যাসপেক্টটা নিয়ে আলাপ করতে হয়। এক নম্বর জিনিস হচ্ছে, বিকজ ইন দিস কেস হ্যাভ এ লুক, ইম্পর্টেন্ট পার্ট, আমাদের লেফট সাইডে আমাদের অ্যাট্রাক্টেড চার্জ ছিল নেগেটিভ, রাইট সাইডে আমাদের রিপেল মানে চার্জ ছিল হচ্ছে পজিটিভ। মানে এই পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য ইলেকট্রন কিন্তু বাইরে থেকে ভেতরে ঢুকছে। এইটা নিয়ে এমসিকিউ কোশ্চেন হয়, দ্যাট ইন দ্য প্রসেস অফ দিস ইন্ডাকশন প্রসেস ডিড ইলেকট্রনস এন্টার ইন টু দ্য স্ফিয়ার অর ডিড ইলেকট্রনস লিভ ফ্রম দ্য স্ফিয়ার? আনসার কী হবে? এন্টার। ইলেকট্রনস এন্টার্ড ইনটু দ্য অবজেক্ট। সো এই জিনিসটা তোমাদেরকে প্রপারলি বুঝে আনসার করতে হবে, এটা একটা দরকারি জিনিস। আরেকটা দরকারি জিনিস হচ্ছে এই লাইনটা একটু ভালো করে পড়েন। রিমুভ দ্য আর্থিং ওয়াইল দ্য ইন্ডিউসিং রড ইজ স্টিল ইন পজিশন। আমাদের এই রডটাকে রেখে আর্থ কানেকশন রিমুভ করতে হবে। যদি আমরা এই রডটাকে এই পজিটিভলি চার্জ রড যেটা আছে, লেট মি জাস্ট সিলেক্ট দিস, এই পজিটিভ চার্জ রডটাকে যদি আগে রিমুভ করে ফেলি তাহলে আবার এই এক্সট্রা ইলেকট্রনগুলো কী হবে? আঙুল দিয়ে বা আর্থ কানেকশন দিয়ে আবার বের হয়ে চলে যাবে। সো এটাকে রাখা অবস্থাতে আমাদেরকে আর্থিংটা রিমুভ করতে হবে, বুঝছো কি? সো আর্থিং হ্যাঁ, আর্থিং কানেকশনটা আগে সরাইতে হবে, ইন্ডিউসিং রডটাকে পরে সরাইতে হবে। দ্যাট সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা আবার বলেন তো কেন? যদি আমাদের ইন্ডিউসিং রডটাকে আমরা যদি আগে সরাই ফেলি তাহলে আমাদের এক্সট্রা যে ইলেকট্রনগুলোকে এখানে আমরা লক আপ করছিলাম সেই ইলেকট্রনগুলো আবার কী হবে? ন্যাচারালি আর্থিং কানেকশন দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে পুরো অবজেক্টটা তোমার নিউট্রাল হয়ে গেল, তাহলে তুমি তো আর তার চার্জকে লক করতে পারলা না। সো ইউ ডু নট হ্যাভ এ চার্জ অবজেক্ট, ইউ স্টিল আর লেফট উইথ এ নিউট্রাল অবজেক্ট। সো ওই জন্য এইটা থাকা অবস্থাতে মানে এটাকে এখানে রেখেই আমাদের হচ্ছে এই আর্থিং কানেকশন, হাত বা ওয়্যার যেটাই হোক না কেন, সেটা সরাইতে হবে। সেটা ডিসকানেকশন করার পর তারপর তুমি এটাকে সরাই ফেললে তখন তুমি হচ্ছে আলটিমেটলি এই জিনিসটা পাবা। ওকে, বুঝছি। আচ্ছা স্যার, তো প্রোটনস গুলো পেয়ে গেল এখানে? প্রোটনসগুলো প্রোটনের জায়গাতেই আছে। প্রোটনসের কোনো কাজই নাই এই কেসে। না বলতেছি, এইখানে যে প্রোটনগুলো ছিল এই প্রোটনগুলো প্রোটনের জায়গাতেই আছে। এক্সট্রা ইলেকট্রন এসে এই লোকেশনের প্রোটনের চার্জগুলোকে ওভারঅল নিউট্রালাইজ করে ফেলছে। ও ওকে, বুঝছি। প্রোটনগুলো কোথাও যায় না, প্রোটনগুলো প্রোটনের জায়গাতে বসেছিল, ওখানেই বসে আছে। ইলেকট্রন ঢুকাতে ওভারঅল তাদের চার্জটা এখন আর দেখা যাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আমরা পরে সেভ করবো, সমস্যা নাই। সেভ করে তোমাদেরকে আবার পাঠিয়ে দিতে পারবো, প্যারা নাই। এটা গেল একটা পার্ট। ভাইস ভার্সা যদি আমরা অপোজিট প্রসেসটা দেখেন, আমি এটা আর কপি করতেছি না। যদি আমরা এটা ছিল হচ্ছে এই প্রসেসে আমরা আলটিমেটলি গেইন করছি হচ্ছে নেগেটিভ চার্জ, আর আমরা যদি আমাদের স্ফিয়ারে পজিটিভ চার্জ গেইন করতে চাই তখন লাগবে হচ্ছে এরকম একটা সিনারিও। তখন আমাদেরকে আনতে হবে নেগেটিভ চার্জ রড। তখন এখানকার ইলেকট্রনগুলো, আচ্ছা তারপর এটা কপি করে নেই যেহেতু আমরা পড়াইতেছি, সো ওয়াই নট। সো কারণ এই ফিগারেও অল্প কিছু ভুল আছে, সো উই ক্যান অ্যাকচুয়ালি কারেক্ট দ্যাম।
স্যার হঠাৎ করে পিকচার কোয়ালিটি খারাপ হয়ে গেল। এই যে পিক্সেলেটেড হয়ে গেছে যে। সো এই প্রসেসের আলটিমেট এমটা হচ্ছে আমাদের মেটাল স্ফিয়ারটাকে পজিটিভ চার্জে চার্জ করা। পজিটিভ চার্জে চার্জ করতে হলে কী করতে হবে? ইলেকট্রন বাই করে ফেলতে হবে। তো ইলেকট্রন বাই করে ফেলতে হলে আমরা যে কাজটা করতেছি, উই আর ব্রিঙ্গিং আ নেগেটিভলি চার্জ রড টু দ্য লেফট সাইড। অ্যাজ এ রেজাল্ট, some of the electrons of the sphere will be repelled to the right side. সো আমাদের এখন এই পাশে কিছু ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন এখানে থাকবে। এই পজিটিভ চার্জগুলো আসে হচ্ছে এই রডের রিপালশনের জন্য ইলেকট্রনগুলো এখান থেকে এখানে চলে গেছে। ঘটনা বুঝতেছো? You cannot say that positive charges travel to the left. What you have to say is electrons were repelled to the right. মুভমেন্টের কথা আসলে সবসময় ইলেকট্রন দিয়ে কথা বলতে হবে। এরপরে আমরা আর্ট কানেকশন কানেক্ট করলাম, অথবা হচ্ছে এখানে আমরা হাতটা আঁকি, মনে করো এটা হচ্ছে ফিঙ্গার, এই হচ্ছে হাত, মানুষের হাত বরাবর। সো যদি এরকম হয়, যেহেতু এখান থেকে আমরা ইলেকট্রন রিমুভ করতে যাচ্ছি, সো এই সিনারিওতে ইলেকট্রনস আর গোনা লিভ ফ্রম দ্য অবজেক্ট টু দ্য আর্থিং কানেকশন টু দ্য হ্যান্ড। ইলেকট্রনস আর গোনা লিভ প্রডিউসিং দ্য রাইট সাইড নিউট্রাল। এরপরে আমরা আর্ট কানেকশন রিমুভ করব। রিমুভ করলে আমাদের এইটুকু আসে, তারপর আমরা নেগেটিভ চার্জ রডটাকে রিমুভ করব। দেন ইউ আর গোনা হ্যাভ দ্য হোল অবজেক্ট charge in positive charge. In this case, overall, some electrons left from the system, left from the sphere, so overall remaining charge is positively charged. Same জিনিস, just reverse way. দুটো ফিগারই পাশাপাশি দেখেন, আমি একসাথে দুটো ফিগার দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু জুম আউট করলে হবে। এই দুটো ফিগার পাশাপাশি দেখেন, দেখেন পার্থক্য বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, জাস্ট ফর রিকলিং, এসেনশিয়ালি আমরা যখন ইলেকট্রনসের কাহিনীতে যাই, তখন আমরা খালি এই ইলেকট্রনটা নেগেটিভ বানাই দিই, তারপর হচ্ছে আপনার ইলেকট্রনসগুলো রিপালস করে ফেলাই। তারপর আমরা খালি একটা আর্থ কন্ডাক্টর দিয়ে দিই, যার ফলে হচ্ছে ওই ইলেকট্রনসগুলো ওয়্যার দ্বারা ট্রাভেল করে চলে যায়। তারপর হচ্ছে আমরা ইলেকট্রনটা সরাই দিই, যার ফলে ইনহেরেন্টলি ওখানে হচ্ছে ইলেকট্রনসের অ্যাবসেন্স হয়ে যায়, যার ফলে আমরা বলি যে এটা পজিটিভ। Precisely, exactly so. ওকে। স্যার এখানে স্টেপ নাম্বার 2 তে কি ইলেকট্রন যাইতেছে, মানে আঙ্গুল থেকে ইলেকট্রন যাইতেছে না, মানে ইলেকট্রন আসতেছে? অ্যারোটা দেখো, এখানে অ্যারো দিছি, অ্যারোটা দেখো। মাইকেল কিছু হয়েছে মনে হয়। আমার কিছু হয় না, আমি প্রিন্টারে কাগজ দিতে গেছিলাম। সো এখানে দেখেন, এই যে এখানে ইলেকট্রনের অ্যারো দেওয়া আছে হচ্ছে ইনওয়ার্ড, এখানে ইলেকট্রন অ্যারো দেওয়া আছে হচ্ছে ইনওয়ার্ড, আর এখানে ইলেকট্রন অ্যারো দেওয়া আছে হচ্ছে আউটওয়ার্ড, এখানে ইলেকট্রন অ্যারো দেওয়া আছে আউটওয়ার্ড। সো এই সিনারিওতে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, আর এই সিনারিওতে ইলেকট্রন এসে ঢুকতেছে। বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, এটা গেল দুইটা জিনিস। আর আচ্ছা স্যার, আপনি কি নোটটা প্রিন্ট আউট করে রাখবেন ক্লাসের দেওয়ার জন্য, নাকি আমরা নিজেরা প্রিন্ট আউট করবো? না না, আমি তোমাদের সব কিছু প্রিন্ট আউট করে দিব, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ওকে। তোমাদেরকে যেই পিডিএফটা থেকে পড়াচ্ছি, ওখানে যে জিনিসগুলো এক্সট্রা লাগবে সেই পেজগুলো ভেতরে অ্যাড করে পুরো জিনিসটা গুছায় তোমাদেরকে প্রিন্ট আউট করে দেবো। ওকে স্যার। আচ্ছা, এরপর দেখেন, আমাদের এইটা স্ট্যাটিক চ্যাপ্টারের আলাপ আলোচনা শেষ। নাও উই আর এন্টারিং টু দ্য ডিসি সার্কিট। ডিসি সার্কিট ইজ এ রিয়েলি ইন্টারেস্টিং চ্যাপ্টার, কারণ এখানে অনেকগুলো জোস ম্যাথ করার অপশন আছে। এই ডিসি সার্কিট চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল কোশ্চেনে ভরা। সো ইট ক্যান বি ভেরি মানে ফিল গুড কাইন্ড অফ চ্যাপ্টার, কারণ তুমি অনেক ম্যাথ সলভ করতে পারবা, এবং ম্যাথ সলভ করতে পারলে অ্যাকচুয়ালি ইটস রিয়েলি ফিলস গুড যে হ্যাঁ আমি জিনিসটা পারি, বুঝতে পারছি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এটা একটা পুরোপুরি নতুন চ্যাপ্টার, এখানে অনেকগুলা নতুন নতুন সিম্বল এবং নতুন নতুন অনেকগুলা কোয়ান্টিটি তোমার এবং ফর্মুলা মুখস্থ করা লাগবে। সো এই একটা হার্ডল আছে বা চ্যালেঞ্জ আছে, এটা তোমরা প্রপারলি অ্যাচিভ করতে পারলে বাকি জিনিসগুলো ম্যানেজেবল। তো আমি শুরুতে একটা জিনিস বলতেছি যে এখানে দেখো আমাদের সার্কিটের অনেকগুলা ডিফারেন্ট সার্কিটের কোয়ান্টিটি সিম্বল দেওয়া আছে। এই সিম্বলগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটের মতো। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস সিম্বল, যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি কী মিন করে।
কোন জিনিসটা কী মিন করে এটা তোমাদেরকে সিম্বলগুলোর মিনিং মেমোরাইজ করতে হবে। এটার একটা বড় একটা লিস্ট তোমাদের সিলেবাসও দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে সিলেবাস থেকে দেখাই, সিলেবাসটা এখানে বের করছিলাম। ইফ আই গো ওভার হিয়ার, এই যে দেখেন আপনাদের সিলেবাসে পেজ নাম্বার 41-এ এই যে সব পসিবল তোমাদের সিলেবাসের জন্য যত রকম ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের সিম্বল জানা দরকার সবগুলো একটা ফুল লিস্ট দেওয়া আছে। এখানে সবগুলোই যে আমাদের সিলেবাসের জন্য লাগে ব্যাপারটা এরকম না, বাট মোট মিলে সিআই পিপলদের এক্সপেকটেশন তুমি সবগুলো সিম্বল জানবা। এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন হয়, তোমাকে একটা সার্টেন সিম্বল দিয়ে বললো যে হুইচ কম্পোনেন্ট ইজ দ্য সিম্বল ফর, অথবা একটা সার্টেন কম্পোনেন্ট নাম দিয়ে বললো যে হুইচ অফ দ্য ফলোইং সিম্বল রিপ্রেজেন্ট দিস কম্পোনেন্ট। তুমি যদি প্রপারলি জিনিসটা না জানো তাহলে ভুল হয়ে যাবে। সো এই জাংশন মানে কি? বুঝি নাই। জাংশন মানে কি? কি বাকিগুলো আগে পড়ছি। জাংশন মানে কি? জাংশন আচ্ছা, জাংশন মানে হচ্ছে an electrical pathway where two metal wires are physically joined with each other so that current can come in, distribute into different wires or come in from two different wires and merge into one wire. মানে একটা ওয়্যারের সাথে আরেকটা ওয়্যার মেটালিক্যালি মানে মেটাল টু মেটাল কন্ট্যাক্ট দেওয়া আছে। মানে একটা রেজিস্টার আর একটা হচ্ছে আপনার যে কি বলে অ্যাম্পিয়ার মেজার অ্যামিটার, এই দুইটা কি তার একটা টেকনিক্যালি জাংশন? হ্যাঁ, দুটো যদি পরপর কানেক্ট করো তাহলে দুটার মাঝখানে একটা ইলেকট্রিক্যাল কানেক্টিং ওয়্যার দিয়ে তোমার জাংশন দেওয়া লাগবে। সো ওটা একটা জাংশন। ওকে, আমি ফিজিক্যাল সার্কিট তোমাদেরকে করেও দেখাবো, ডোন্ট ওয়ারি, আমি একে দেখাচ্ছি। আচ্ছা, এটা তোমাদের সিলেবাসে আছে, এটা আমি তোমাদের নোটসের মধ্যে ঢুকাই দেবো যাতে করে তোমরা এটা রিভাইজ করতে পারো। আর যদি আমরা নোটস থেকে দেখি, এখানে দেখেন আমাদের কিছু সিম্বল আছে, সিম্বলগুলো একটা একটা করে খেয়াল করেন। সেলের সিম্বল হচ্ছে এরকম, ইট লুকস লাইক দিস। এই হরিজন্টাল লাইনগুলো হচ্ছে ওয়্যার, একটা ভার্টিক্যাল লাইন একটা স্মল লাইন। টলার সাইডটা হচ্ছে পজিটিভ এন্ড আর নেগেটিভ সাইডটা হচ্ছে ছোটো সাইডটা হচ্ছে নেগেটিভ এন্ড। একটা যদি থাকে সেটাকে আমরা বলবো সেল, একটা বেশি থাকলে সেটাকে বলবো ব্যাটারি। ব্যাটারির সিম্বল এরকম হতে পারে, অর ব্যাটারির সিম্বল এরকম হতে পারে অনেক সময়। এইটা একটু কানেকশন আবার একটা, একটু কানেকশন আবার একটা, এরকম হতে পারে। অনেক সময় আবার ব্যাটারির সিম্বল আবার এরকম হতে পারে, একটা সেল আসছে তারপর ডট 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 আর একটা সেল একে শেষ করছে, তার মানে মাঝখানে অনেকগুলো সেল আছে। সো একটা সিঙ্গেল লং লাইন একটা সিঙ্গেল শর্ট লাইন থাকলে সেটাকে আমরা বলছি সেল। আর মাল্টিপল সেল যদি একটার পর একটার পর একটার পর একটা ওয়ান আফটার আনাদার কানেক্ট করা থাকে, ওই টোটাল কম্বিনেশন অফ সেলটাকে আমরা বলতেছি ব্যাটারি। এরপর আসছে হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের সিম্বল হচ্ছে, আপনি একটু বলবেন সেলটা কি? সেলটা হচ্ছে বেসিক্যালি আমরা ফিজিক্যালি যেই অবজেক্টটা থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাই, বেসিক্যালি ব্যাটারি মনে করো হচ্ছে আমরা রিমোট কন্ট্রোলে মনে করো দুটো ব্যাটারি লাগাই না, হ্যাঁ, তার মধ্যে একটা ব্যাটারির ইলেকট্রিক্যাল নাম হচ্ছে সেল। আর তুমি যখন দুইটা ব্যাটারিকে একসাথে কানেক্ট করবা, মোর দেন ওয়ান ব্যাটারি যখন কানেক্ট করতেছো ইলেকট্রিক্যালি, আমরা মোর দেন ওয়ান সেল কম্বিনেশনকে বলতেছি সেল ব্যাটারি। সো আমরা যেটাকে একটা ব্যাটারি বলি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেল। মনে করো যে ফিজিক্যালি যদি এঁকে দেখে, মনে করো এটা হচ্ছে একটা এই জিনিস, এটা হচ্ছে একটা সেল। তুমি যখন এটার সাথে একটার সাথে একটা পরপর লাগাবা, এটা হচ্ছে একটা ব্যাটারি। দ্য মোমেন্ট ইউ হ্যাভ মোর দেন ওয়ান, দ্যাট কম্বিনেশন ইজ সেড টু বি এ ব্যাটারি। ওকে, ঠিক আছে। সো নর্মালি ব্যাটারির এই ছোটো এন্ডটা হয় পজিটিভ এন্ড আর ফ্ল্যাট সাইডটা হয় হচ্ছে নেগেটিভ সাইড। আবার এই ব্যাটারি এই ছোটো এন্ডটা হচ্ছে পজিটিভ এন্ড আর এই ফ্ল্যাট সাইডটা হচ্ছে নেগেটিভ এন্ড। সো ব্যাটারি নর্মালি এভাবে কাজ করে, সেল এভাবে কাজ করে। এখানে ব্যাটারির সিম্বলও দেওয়া থাকে, দেখাই তোমাদেরকে। এই যে নর্মাল একটা ব্যাটারি দেখা লেখা, এই যে দেখো এদিকে প্লাস দাও এদিকে মাইনাস দাও। যে ক্যাপসাইজ যেটা আছে এখানে ছোটো হেডটা যেখানে থাকে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ড, আর ফ্ল্যাট এন্ড যেটা যে পাশে আমরা স্প্রিংটা কানেক্ট করি সেটাকে আমরা বলি ব্যাটারির নেগেটিভ এন্ড। সবসময় এই প্লাস মাইনাস দেওয়া থাকে, যে প্লাস মাইনাস। সো এটা হচ্ছে একটা সেল। আর তুমি যখন দুই তিনটাকে একটার পর একটা কম্বিনেশন করে লাগাবা, সাইড বাই সাইড না কিন্তু ইলেকট্রিক্যালি তারা কানেক্টেড হইতে হবে। ফর এক্সাম্পল এখানে তো দেখতেছি না, মানে সবগুলাই হচ্ছে পাশাপাশি দেওয়া। আর একটা কোয়েশ্চেন আছে, স্যার। হ্যাঁ, এই
কি বলে, আমরা যখন টিভির রিমোটের মধ্যে ব্যাটারি যখন আমরা চেঞ্জ করি, তখন আমরা সাধারণত ওই কয়েলের সাথে নেগেটিভ এন্ডটা দিই। স্প্রিংয়ের সাথে। হ্যাঁ, হ্যাঁ, ওটাকে কয়েল বলে। না ওটাকে স্প্রিং বলে। কেন দিই? ও আচ্ছা, কিন্তু ওটা কেন দিই? কারণ ব্যাটারির যে সার্কিট, দ্যাট ইজ ডিজাইন টু অপারেট ইন সাচ এ ওয়ে দ্যাট ইট হ্যাজ টু হ্যাভ এ ডেফিনিট নেগেটিভ সাইড, ইট হ্যাজ টু হ্যাভ এ ডেফিনিট পজিটিভ সাইড। কারেন্ট একটা ফিক্সড ডিরেকশনে ট্রাভেল করলে ওই সার্কিটটা কাজ করবে, ওই জন্য প্লাস মাইনাস প্রপারলি কানেক্ট করতে হয়। All sorts of batteries have a definite positive end and definite negative end. ও মানে এটা খালি ওই যে রিমোটের স্ট্রাকচারের উপর ডিপেন্ড। ওই সার্কিট, হ্যাঁ, ওই ডিভাইসের ভিতরে যে সার্কিট আছে ওটার রিকোয়ার্ড প্রপার্টি। সেম জিনিস, সেম থিং অ্যাপ্লাইজ ফর আদার ব্যাটারি অপারেটেড ডিভাইস। ফর এক্সাম্পল তুমি ইলেকট্রিক ভেহিকেল বলো, আইপিএসের ব্যাটারি বলো, বা কারের স্টার্টিং ইঞ্জিন বলো, খেলনা বলো, গাড়ি বলো, হোয়াট এভার, যেগুলো হচ্ছে তোমার প্লাস মাইনাস, মানে এটা ইট ডিপেন্ডস অন দ্য সার্কিট। আমরা একটা সার্টেন ওয়ার্কেবল সার্কিটকে এসি বা অল্টারনেটিভ কারেন্ট দিয়েও অপারেবল ডিজাইন করতে পারি, ডিসি দিয়ে অপারেবল ডিজাইন করতে পারি। এক একটার এক এক ধরনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা আস্তে ধীরে আলাপ করবো, আসবে সামনে। আচ্ছা, এটা গেল সেলার ব্যাটারি আলাপ। এরপর এটার নাম হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সিম্বলটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি তোমাদেরকে অ্যাকচুয়াল অরিজিনাল ফিগার থেকে দেখাই। দেখো, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সিম্বলটা হচ্ছে এরকম। নর্মালি যদি আমরা একটা পাওয়ার সাপ্লাই দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে একটা নর্মাল পাওয়ার সাপ্লাই হচ্ছে এরকম, দুইটা গোল্লা জাস্ট। অ্যান্ড শুধু পাওয়ার সাপ্লাই বললে এটা বোঝার উপায় নাই যে এটা ডিসি পাওয়ার সাপ্লাই নাকি এসি পাওয়ার সাপ্লাই। অল দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি আসতেছে, ডিসিও হতে পারে, এসিও হতে পারে। ইউ মাইট ওয়ান্ডার, স্যার ডিসি এসি আবার কী জিনিস? বলতেছি, ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আমরা যখন এনার্জি সাপ্লাই করি, কারেন্ট ক্যান হ্যাভ টু ডিফারেন্ট টাইপ অফ মুভমেন্ট। ডিসি সাপ্লাই আর সাচ দ্যাট কারেন্ট উইল অলওয়েজ মুভ ইন এ ফিক্সড ডিরেকশন। Alternating current comes from a type of supply where the current will continuously change direction. একবার clockwise move করবে, একটু পর আবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে, একবার ক্লকওয়াইজ মুভ করবে, একটু পর আবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে। সাইন কার্ভের মতো সে কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ করতে থাকবে। এইটা বলে হচ্ছে আমি অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে কারেন্টের ডিরেকশন কন্টিনিউয়াসলি অল্টারনেট হচ্ছে, কন্টিনিউয়াসলি রিভার্স হচ্ছে। দ্যাটস হোয়াট উই মিন বাই অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি পাওয়ার সাপ্লাই বলতে আমরা বুঝি যেখানে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে না, একটা ফিক্সড ডিরেকশন হবে। কোন ডিরেকশনে যাবে সেটা আমি একটু পরে বলতেছি, এটা আমাদের ডিসক্রিপশনে আসবে। বাট আপাতত সিম্বলগুলো খেয়াল করেন। সো যদি শুধু দুইটা গোল্লা দেওয়া থাকে লাইনওয়ালা, তার নাম হচ্ছে শুধু পাওয়ার সাপ্লাই। যদি আমাদের প্লাস মাইনাস সহ দেওয়া থাকে তাহলে এটা কনফার্মলি ডিসি পাওয়ার সাপ্লাই। যদি মাঝখানে একটা এরকম সাইন কার্ভের মতো একটা ছোটো একটা ওয়ার্মের মতো ওয়েভ দেওয়া থাকে, দিস ইজ হোয়াট ইউ কল এন এসি পাওয়ার সাপ্লাই। এরপর যে জিনিসটা আছে এটা হচ্ছে ফিক্সড রেজিস্টার। দিস ওয়াট ইউ কল ফিক্সড রেজিস্টার, জাস্ট এ রেক্ট্যাঙ্গল। এই ফিক্সড রেজিস্টারের সিম্বল অন্যান্য অনেক বইতে আরেকটা সিম্বলও কমনলি ইউজ করা হয়। তোমাদের সিলেবাসের জন্য আমরা শুধু এই রেক্ট্যাঙ্গেলটা দিয়ে ফিক্সড রেজিস্টার দেখাই। বাট তোমরা যদি ডিফারেন্ট কোনো রাইটারের বই পড়ো তোমাদের সিলেবাসের বাইরে, অনেক সময় এরকম সিম্বলটাও দেখবা, যে অনেক সময় এরকম এই যে জিগজ্যাগ লাইন, এটা এই সিম্বল দিয়েও রেজিস্টার রিপ্রেজেন্ট করা হয়। বাট এটা তোমাদের সিলেবাসের জন্য একেবারে ইউজ করে না, সো ওই জন্য এটা না জানলেও হবে। তোমাদের সিলেবাসে থ্রু আউট দ্য টাইম রেজিস্টারকে আমরা ফিক্সড রেক্ট্যাঙ্গেল দিয়েই দেখাই। সো ফিক্সড রেজিস্টারের সিম্বল হচ্ছে এইটা। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফিক্সড মিন? ফিক্সড রেজিস্টারের ফিক্সড কথাটা মানে হচ্ছে এই রেজিস্টারের রেজিস্ট্যান্স কখনো চেঞ্জ হবে না। তুমি যাই করো না কেন, এটার গায়ে যদি 10 ওহম লেখা থাকে তার মানে সবসময় এটার রেজিস্ট্যান্স ফিক্সড 10 ওহমই থাকবে, এটা বাড়বেও না কমবেও না। ঠিক আছে, ফিক্সড রেজিস্টার মানে তার রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে না। দেন উই হ্যাভ এ থিং দ্যাটস কল্ড এ ভ্যারিয়েবল রেজিস্টার। ভ্যারিয়েবল রেজিস্টার সিম্বলটা হচ্ছে এরকম। ভ্যারিয়েবল রেজিস্টার একটা কমন এক্সাম্পল যদি বলি, 1 মিনিট আসতেছে।
ভ্যারিয়েবল রেজিস্টারের সবচেয়ে কমন এক্সাম্পলটা হচ্ছে যেটা আমরা রেগুলার লাইফে সবচেয়ে কমন ইউজ সেটা হচ্ছে ফ্যানের রেগুলেটর। তোমার ফ্যানের রেগুলেটর দেখছো না, যেটাতে ফ্যানের স্পিড বাড়ানো কমানো যায়? দেখছি, আমার রুমটা ভাঙা। আচ্ছা, হ্যাঁ, আমারটা ভাঙা। সো ফ্যানের রেগুলেটর হচ্ছে খুব কমন এক্সাম্পল। ভ্যারিয়েবল রেজিস্টারের পারপাসটা হচ্ছে যে তুমি একটা সার্টেন হিউম্যান ইন্টারভেনশন বা ফিজিক্যাল একটা মেকানিজম দিয়ে, যেমন টিপিক্যালি ফ্যানের রেগুলেটর যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে নব ডিজাইনের। সো ঘুরাইলে হচ্ছে ডিফারেন্ট রেজিস্টারের কাজ করে। সো আমরা যখন ফ্যানকে যখন আমরা হাই স্পিডে দেই তখন এই ফ্যানের রেগুলেটর অনেক স্মল একটা রেজিস্ট্যান্স দেয়। দ্যাটস ওয়াই হাই কারেন্ট ক্যান ফ্লো থ্রু দ্য ফ্যান অ্যান্ড দেন দ্য ফ্যান রোটেটস রিলি ফাস্ট। আবার আমরা যখন ফ্যানের স্পিড যখন কমায় দিই তখন হচ্ছে আমাদের ফ্যানের রেগুলেটর অনেক লার্জ একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে দ্য অপোজিশন অর দ্য হিন্ড্রেন্স অর দ্য অবস্ট্রাকশন দ্যাট এনি অবজেক্ট প্রোভাইডস এগেনস্ট দ্য ফ্লো অফ চার্জ। তার মধ্যে দিয়ে চার্জ ফ্লো হওয়ার এগেনস্ট একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট যে অপোজিশন ক্রিয়েট করে ন্যাচারালি, সেই বিহেভিয়ারটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কেন ক্রিয়েট হয় সেটা এক্সপ্লেনেশন পরে আসবে। রেজিস্ট্যান্স টপিক আমি এটা আরও ডিটেলস আলাপ করবো। সো ভ্যারিয়েবল রেজিস্টার হচ্ছে বেসিক্যালি এমন একটা কম্পোনেন্ট যেটা হিউম্যান ইন্টারভেনশন বা হচ্ছে ফিজিক্যাল রেজিস্ট্যান্সের ডেফিনিশনটা কি আপনি এটা আবার বলতে পারবেন? রেজিস্ট্যান্সের কোয়ালিটেটিভ ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ দ্য হিন্ড্রেন্স অর ইট ইজ দ্য অবস্ট্রাকশন or you can say it is the opposition that any object poses against the flow of charge through itself. তার মধ্যে দিয়ে চার্জ ফ্লো হওয়ার এগেনস্টে সে যে বাধা তৈরি করে, বুঝছো? আচ্ছা, ওকে। সো কোয়ালিটেটিভলি অর ইউ ক্যান সে মানে থিমেটিক্যালি আমরা ওই প্রপার্টিটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স। বাট এটার কোয়ালিটেটিভ ডেফিনেশন আছে, আমরা ভোল্টেজ এবং কারেন্টের রেশিও দিয়ে রেজিস্ট্যান্স ডিফাইন করি, এটা পরে আসবে। আগে একটা করে জিনিস বুঝেন, ভ্যারিয়েবল রেজিস্টারের পারপাসটা হচ্ছে এটা দিয়ে আমরা ফিজিক্যালি আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবো। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে আমাদের অনেক সময় ম্যাথস আসলে আমাদের এটার পসিবল রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে সেটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। আচ্ছা, এরপর যে সিম্বলটা আছে এটা হচ্ছে থার্মিস্টর। Thermistor is a word that is a combination of two words. One is the two words are thermal resistor. So thermistor comes from the sandhi, the amalgamation of two words. Those are thermal resistor. As the name suggests, thermistors are devices which are going to have variable resistances, but that will not be controlled by a human being. Rather, it will be controlled by the temperature. সো ডিফারেন্ট টেম্পারেচারে থার্মিস্টর ডিফারেন্ট রেজিস্ট্যান্স দিবে, অ্যান্ড কোন টেম্পারেচারে বেশি দিবে কোন টেম্পারেচারে কম দিবে এটা তোমাদেরকে পরে বলতেছি। বাট এটার টেম্পারেচার, এটার বিহেভিয়ার, রেজিস্ট্যান্সের বিহেভিয়ার টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তারপরে যেটা আছে এটার নাম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। একটা জিনিস দেখেন, যতক্ষণ পর্যন্ত আমরা রেজিস্টার পড়তেছি সবগুলো কিন্তু রেক্ট্যাঙ্গল, দেখছেন? প্রাইমারি স্ট্রাকচার সবগুলো রেক্ট্যাঙ্গল না? সো এটাও রেজিস্টার, এটাও রেজিস্টার, এটাও রেজিস্টার, এটাও রেজিস্টার, বাট এটা হচ্ছে ফিক্সড রেজিস্টার। অ্যারো দেওয়া থাকলে হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। এরকম একটা এটাতে কী বলবো, টিক চিহ্নের মতো একটা সিম্বল দেওয়া থাকলে এটাকে বলছে থার্মিস্টার। আর ডাবল অ্যারো দেওয়া মানে হচ্ছে লাইট। ইলেকট্রিক্যাল সিম্বলে আমরা ডাবল অ্যারো মানে বুঝাই হচ্ছে লাইট। সো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার মানে হচ্ছে দিস ইজ দ্য কম্পোনেন্টস হুইচ রেজিস্ট্যান্স depends upon the amount of light or the brightness of light that falls upon them. Basically, these are devices which are light sensitive. So, light পড়লে তারা হচ্ছে এক ধরনের রেজিস্ট্যান্স দিবে, লাইট না পড়লে তারা ডিফারেন্ট টাইপ অফ রেজিস্ট্যান্স দিবে। এটার খুব কমন একটা এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে আমরা টিপিক্যালি এসির যে রিমোটগুলো ইউজ করি, এগুলো একটা ইনফ্রারেড ওয়েভ দিয়ে কাজ করে। সো এসির ডিসপ্লে সাইডে একটা এরকম এলডিআর আছে যেটা ভিজিবল লাইটের সাথে রিলেটেড না, সেটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভলেন্থের জন্য সেন্সিটিভ। সো আমরা যখন এসির দিকে এম করে রিমোটে কোনো একটা বাটন প্রেস করি, ইট সেন্ডস এ সার্টেন ডিজিটাল সিগন্যাল, অন অফ 1010 মতো করে একটা সিগন্যাল পাঠায়। অ্যান্ড অ্যাজ দ্য সিগন্যাল গোজ ইন, দ্যাট এলডিআর হ্যাজ ইটস রেজিস্ট্যান্স চেঞ্জড, and that change of resistance is read by the circuit by the necessary information যে আমার এখন কী করতে হবে, টেম্পারেচার বাড়াইতে হবে না কমাইতে হবে, ফ্যান স্পিড বাড়াইতে হবে না কমাইতে হবে, নাকি আমাদের সুইং বাড়াইতে হবে না কমাইতে হবে, কি ইনফরমেশন সেটা আমাদের সার্কিট তখন রিড অফ করতে পারে এবং সেই অনুযায়ী সেটা বিহেভ করে। সো এলডিআরস আর ডিভাইসেস হুইচ উই ক্যান ইউজ if we want to change the resistance
depending upon the brightness of light falling onto that object. এরকম আরেকটা এক্সাম্পল, এলডিআর এর আরেকটা কমন এক্সাম্পল যদি তোমাদেরকে বলি, লাইট ডিপেন্ডেন্সের প্র্যাকটিক্যালি আমরা আর কোথায় ইউজ করি? আচ্ছা, আপাতত মনে পড়তেছে না, লেকচারে ঢুকলে আবার পরে মনে পড়বে। এরপর যে সিম্বলটা আছে এটা নাম হচ্ছে থার্মিস্টরের একটা এক্সাম্পল বলতে পারবেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি আরেকটা নিব। থার্মিস্টরের একটা কমন এক্সাম্পল হতে পারে হচ্ছে স্যার সার্চ দেন। কমন এক্সাম্পল না, অ্যাকচুয়ালি আমি একটা ইউজ বলি, থার্মিস্টর একটা ইউজ বলি, ইউজটা বলে তুমি জিনিসটা বুঝবা। লেটস সে আমাদের হিটারের মধ্যে ইউজ করে যে থার্মিস্টর, হ্যাঁ হিটারের মধ্যে ইউজ করে, মানে আমাদের যে সকল টেম্পারেচার সেন্সিটিভ ইকুইপমেন্ট আছে, যেমন মনে করো হচ্ছে ওভেন বা এসি বা ফ্রিজ, এই ডিভাইসগুলোর মধ্যে টেম্পারেচার সেন্স করার জন্য বা টেম্পারেচার ভ্যালুটাকে ফিজিক্যালি বোঝার জন্য এই সবগুলো ডিভাইসেই আমাদের থার্মিস্টর দেওয়া থাকে। হোয়াট দ্য থার্মিস্টর ডাজ, আচ্ছা, থার্মিস্টরের প্রপার্টি হচ্ছে এরকম যে টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যায়, আর টেম্পারেচার কমলে থার্মিস্টরের রেজিস্ট্যান্স বেড়ে যায়। এটা থার্মিস্টরের ফিজিক্যাল প্রপার্টি। কেন এরকম হয় সেটা আমরা পরে দেখব, পরে আসবে, ডিসকাশনে আসবে। আপাতত জাস্ট বুঝো, মনে নেওয়ার একটা সমস্যা নেই। সো দ্য ওয়ে টু ওয়ার্কস ইজ দ্যাট, মনে করো আমরা একটা ওভেন অপারেট করতেছি, মনে করো ওভেনের অপারেট করার জন্য আমাদের এক্সপেক্টেড টেম্পারেচার হচ্ছে লেটস সে 120 ডিগ্রি সেলসিয়াস। আমি এই টেম্পারেচারে একটা পাউরুটি বেক করবো। তো আমি এখন হিটারটাকে অন করলাম, হিটারটা অন করাবো, হিটার এখন রুম টেম্পারেচার থেকে ওভেনের টেম্পারেচার আস্তে আস্তে বাড়াচ্ছে, কারণ সে কন্টিনিউয়াসলি আমাদের ওভেনের ভিতরে হিট দিতেছে। অ্যান্ড কন্টিনিউয়াসলি যদি হিট দিতে থাকে তাহলে একসময় হিট বাড়তে 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 120 ডিগ্রি সেলসিয়াস কাভার করে আরও বেশি হয়ে যাবে না? সো আমাদের এক্সপেকটেশনটা কি, যে আমি হিটার অন করছি ঠিকই, বাট আলটিমেটলি আমাদের হিটারটা, ওভেনটা 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট আপ হওয়ার পর হিটারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আবার টেম্পারেচার যদি 120 থেকে অনেক বেশি নেমে যায়, মনে করো 115 এর নিচে নেমে যাচ্ছে, বিকজ হট অবজেক্ট ডিসিপেট হিট টু দ্য সারাউন্ডিং ন্যাচারালি, ইন দ্যাট কেস দ্য হিটার হ্যাজ টু বি টার্ন অন এগেন, হিটারটাকে আবার টার্ন অন করতে হবে। তো তখন হচ্ছে থার্মিস্টর আবার ওই টেম্পারেচারের সাথে তার রেজিস্ট্যান্স চেঞ্জ থেকে সার্কিটকে কমান্ড দিয়ে হিটারটাকে আবার অন করাতে পারবে। সো থার্মিস্টরস আর ডিভাইসেস হুইচ আর অলওয়েজ ইউজ ইন ডিভাইসেস ওয়ার উই হ্যাভ temperature sensitivity. These things also exist in AC as well, they also exist in refrigerator as well. যতগুলো জায়গাতেই আমরা হচ্ছে টেম্পারেচার রিলেটেড কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস অপারেট করি, তাদের সবার মধ্যে থার্মিস্টর ইউজ করা হয়। বুঝা গেছে কি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমি তোমাদের ফুল সার্কিট দেখাই নাই, ফুল সার্কিট আমরা আস্তে আস্তে দেখবো আর সামনে আসবে, বাট দিস ইজ হাউ উই ইউজ দ্যাম। আচ্ছা, হিটারের কমন এক্সাম্পল হচ্ছে, হিটার তো হিটারের সিম্বল হচ্ছে এরকম, চারটা মাঝখানে দাগ আছে পাউরুটির মতো দেখতে, হোয়াটএভার। পটেনশিয়াল ডিভাইডারের সিম্বল হচ্ছে এইটা, ট্রান্সফর্মারের সিম্বল হচ্ছে এইটা, ম্যাগনেটাইজিং কয়েল বা সলিনয়েডের সার্কিট সিম্বল হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে সুইচ, এটা হচ্ছে ওপেন সুইচ। আচ্ছা, ওপেন সুইচ বলতে আমরা কী বুঝাচ্ছি, আমি এটা তোমাদের একটু এঁকে দেখাই। আচ্ছা, ওপেন সুইচ দেখতে হচ্ছে এরকম, আর্থ অথবা গ্রাউন্ড হচ্ছে এরকম, আর্থের গ্রাউন্ডের সিম্বলটা আমরা একটু আগে দেখছি স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারে। জাংশন বা অফ কন্ডাক্টরস দেখতে হচ্ছে এরকম। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করেন, মাঝখানে একটা গোল একটা নডিউল আছে, দেখছেন? এই নডিউলটা খুব ইম্পর্ট্যান্ট। সো দুটো ওয়্যারের মাঝখান থেকে যদি একটা ওয়্যার বের হয় সেটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল জাংশন। বাট কখনো যদি আমরা এরকম ওয়্যার দেখি, লেট মি জাস্ট ড্র দিস ফর ইউ, কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যদি এরকম ওয়্যার দেখো, জাস্ট দুটো ওয়্যার এরকম করে ক্রস করে গেছে, মাঝখানে কোনো গোল্লা দেওয়া নাই, এটার মানে হচ্ছে এই দিক থেকে কারেন্ট আসে শুধু এদিকেই পাস করবে, এদিক থেকে কারেন্ট আসে শুধু এদিকেই পাস করবে, এদের মধ্যে কারেন্ট কোনো শেয়ারিং হবে না। বাট যদি কোনো সময় জাংশন দেখা হচ্ছে এরকম, এটা মানে হচ্ছে এদের মধ্যে এখানে একটা ইলেকট্রিক্যাল মেটালিক কানেকশন আছে, যে কোনো একদিক থেকে কারেন্ট এসে তিন পথেই পার হতে পারে বা দুই দিক দিয়ে এসে দুদিকে পাস হতে পারে। দিস পয়েন্ট ইজ ইলেকট্রিক্যালি জয়েন্ট, বাট দিস ওয়ান রিপ্রেজেন্টস ওভারল্যাপ, দিস ওয়ান রিপ্রেজেন্টস জাংশন। পার্থক্য বোঝা যাচ্ছে? হ্যাঁ। সো মাঝখানে নডিউল আছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট অবজারভেশন। স্যার, একটা জাংশনের মধ্যে কি শুধু মনে করেন একটা ওয়্যারের সাথে আরেকটা ওয়্যার কানেক্টেড, এইটাতেও কি এটা জাংশন বলতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। ওকে।
হ্যালো? হ্যালো, হ্যালো, সরি, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। সো হ্যাঁ, আমাদের যদি দুটো ওয়্যার নর্মালি কানেক্ট করা থাকে সেটাকে আমরা একটা জাংশন বলতে পারবো। আমি তোমাদেরকে একটা ফিজিক্যাল ইলেকট্রিক্যাল সার্কিট দেখাই, দাঁড়াও, তাহলে তোমাদের জাংশনের কনসেপ্টটা আর একটু ইজিলি বোঝা যাবে। আচ্ছা, এই যে দেখেন, এটা মনে করেন একটা খুব নর্মাল ইলেকট্রিক সার্কিট দেখা যাচ্ছে। স্যার একটু ডিস্টর্টেড। এখন হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা বাল্ব। Yeah. এই যে মাঝখানে যে ছোট ছোট গোল্লা গোল্লা জিনিসপত্রগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে আমাদের জাস্ট নর্মাল কিছু মেটাল রড, যেটা এই বোর্ডের সাথে ফিক্স করা আছে যাতে করে আমরা ইজিলি ওয়্যারগুলোকে কানেক্ট করতে পারি। সো এই ওয়্যারটাকে, এই ব্যাটারিটাকে আমরা কানেক্ট করছি, ব্যাটারি থেকে একটা ওয়্যার এনে এখানে কানেক্ট করছি, এটা একটা জাংশন। এখান থেকে এখানে এসে একটা সুইচ কানেক্ট করছি, এটা একটা প্রেস সুইচ, এই সুইচটা একটা জাংশন। এখান থেকে এখানে একটা কানেক্ট করছি, এটা একটা জাংশন। এখান থেকে আমরা বাল্ব কানেক্ট করছি, এটা একটা জাংশন। এখান থেকে আবার এই বাল্বটা এখানে একটা জাংশন, এটা আরেকটা কানেক্টিং ওয়্যার, আরেকটা জাংশন। এখান থেকে আমরা বাল্বের এই মাথা কানেক্ট করছি। সো এখানে যতগুলো পয়েন্টে তুমি দুইটা ওয়্যার জোড়া লাগতে দেখতেছো, সবগুলোই হচ্ছে একটা জাংশন। আর ইন্ডিভিজুয়াল ব্যাটারিও জাংশন? ব্যাটারিও কি জাংশন? ব্যাটারি এই মাথায় একটা জাংশন, এই মাথায় একটা জাংশন, আর মাঝখানে একটু হচ্ছে ব্যাটারি, ফিজিক্যাল ব্যাটারি। তো ওটার, তো এই কেসের মধ্যে আমরা ব্যাটারির জাংশন যদি বলি, তাহলে আমরা ব্যাটারির একটা ওয়্যার ধরতেছি না? হ্যাঁ, মানে তুমি যেখানে দুটো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টকে কানেক্ট করতেছো, টেকনিক্যালি ওই পয়েন্টগুলোকে তুমি জাংশন বলতে পারো, ইউ ক্যান। বাট নর্মালি এই ধরনের একটা সার্কিটে, এটা তো একটা সিঙ্গেল প্যাথওয়ে সার্কিট, রাইট? এখানে কোনো অল্টারনেটিভ প্যাথওয়ে নাই। সো নর্মালি আমরা যখন সার্কিট ফিজিক্যালি আঁকি, মনে করো এই সার্কিটটা যদি আমি সার্কিট সিম্বল দিয়ে আঁকি, এই সার্কিটটা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম। এই হচ্ছে একটা ব্যাটারি, একটা সেল যেহেতু আমি একটা সেলই আঁকলাম, অ্যান্ড দেন এই হচ্ছে তোমার ওয়্যার, এখানে হচ্ছে তোমার ইলেকট্রিক বাল্ব, অ্যান্ড দেন এখানে মনে করো একটা সুইচ। সো যেহেতু এখানে একটা প্যাথওয়ে আছে, টেকনিক্যালি এখানে একটা জাংশন থাকতে হবে, কারণ আদার্স তুমি কানেকশন দিচ্ছ কীভাবে। বাট এখানে আমরা নর্মালি বলি না যে এখানে একটা জাংশন আছে, উই সে দের ইজ এ সিঙ্গেল প্যাথওয়ে অফ দ্য কারেন্ট ফ্লো। বাট অফকোর্স ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলোকে কানেক্ট করতে হলে তোমার একটার সাথে একটা তো কোডাল ক্লিপ দিয়ে বা ওয়্যার দিয়ে জোড়া দিতে হবে। সো কমনলি তোমাদের ল্যাবে তোমরা হচ্ছে এই ধরনের কানেকশন দেখবা না, ল্যাবে তোমরা টিপিক্যালি যে টাইপের কানেকশন দেখবা সেটা হচ্ছে এই ধরনের। এটা তো অনেক কমপ্লিকেটেড একটা সার্কিট, তোমাদেরকে সহজ একটা সার্কিট দেখাই। লেটসে আমি ফিজিক্যাল একটা সার্কিট দেখা যাচ্ছে যেটা অনেক সিম্পল বাট খুবই ইজিলি বোঝা যায়। এই যে এই ফিগারটা দেখেন, দেখা যাচ্ছে? এটা একটা ব্যাটারি। এখানে দেখো আমাদের তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাথওয়ে আছে, এটাকে আমরা বলি প্যারালাল কম্বিনেশন, আর এটাকে আমরা বলি হচ্ছে সিরিজ কম্বিনেশন। তো এটা হচ্ছে আমাদের সুইচ, এই যে এই লিভারটা দিয়ে আমরা সুইচ ক্লোজ করতে পারবো সো দ্যাট দ্য কারেন্ট ক্যান প্যাস থ্রু দ্য সুইচ। এই লিভারটা যদি উঠায় ফেলি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ওপেন সুইচ। এই লিভারটা কীরকম করে কাজ করে সেই সুইচের একটা ফিগার তোমাদেরকে দেখাচ্ছি, দাও।
এই যে পাওয়া গেছে, এই ফিগারটা দেখেন, দেখেন তো কিছু বোঝা যায় কিনা। এখান থেকে কি দেখবো? এইটা হচ্ছে ওপেন সুইচ। এই যে এটা একটা কপারের রড, এই মাথাটাতে হচ্ছে পিভট করে দেওয়া আছে, আর এই মাথাটা এখন টাচ করা নাই। দিস ইজ হোয়াট অ্যান ওপেন সুইচ লুকস লাইক। বোঝা যাচ্ছে? এই সিনারিওতে বাল্বগুলো গ্লো করবে না। সো এই যে ওপেন সুইচের সিম্বলটা ছিল হচ্ছে এরকম, এই একটা ওপেন ম্যান, একটা এরকম, এটা হচ্ছে ওপেন সুইচ, মানে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে না। ওয়ারেজ আমি যদি এখানে এই জিনিসটাকে যদি প্রেস করে নামায় দিই, তাহলে আমাদের পুরো কারেন্ট ফ্লোটা এই রড দিয়ে পাস করে এই কপার রিসিভার থেকে পুরো সার্কিটে ফ্লো করতে পারবে। সো ক্লোজ সুইচ ইজ শোন ওয়েন দিস এন্ড ইজ প্রেস ডাউন। ক্লোজ সুইচের দেখতে হচ্ছে এরকম এরকম। এটা মানে হচ্ছে আমরা এই মাথাটাকে ঘুরায় নিচে লাগাই দিছি। মেক সেন্স? এটা হচ্ছে ওপেন সুইচ এবং ক্লোজ সুইচের কমন সার্কিট সিম্বল, যেটা তোমাদের সিলেবাসে আমরা ইউজ করি। বাট তোমরা যদি ডিফারেন্ট কোনো রাইটারের বই পড়ো, তো এরকম সুইচের আরেকটা সিম্বল আছে, যেটা দেখতে হচ্ছে এরকম। ওপেন সুইচ অনেক সময় আমরা এভাবেও দেখাই। This is what an open switch looks like. Closed switch looks like this with a nodule at the middle. If you wonder এটা কীরকম জিনিস হলো, সেটার একটা ফিজিক্যাল এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা তো এইমাত্র দেখাইলাম আমি। আরেকটা ডিজাইন যেটা আছে ইলেকট্রিক্যাল সার্কিটের সুইচের, সেটা হচ্ছে পিভট দেওয়া সুইচ। কোথায় গেল? আচ্ছা স্যার, ইয়েস, ইলেকট্রনস গুলো যদি আপনার হলো সবসময় পজিটিভ সাইডে যাইতে চায় অন্য একটা অবজেক্টে, তাহলে কি ওরা টেকনিক্যালি স্পিকিং খালি ডিসপার্স হইতে চায় না? মানে হলো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়াই তো ওদের তাহলে মেন কাজ। প্রিসাইজলি। আচ্ছা, They always want to distribute in such a way so that they can always be as far apart from each other. So যেখানে কনসেন্ট্রেশন বেশি, সেখান থেকে তারা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়ার চেষ্টা করবে, বিকজ লাইক চার্জেস রিপেল। বুঝছি। এরা প্রোটনরা এরকম না কেন? বিকজ প্রোটনস আর স্টাক ইন দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে তো তারা বাইরে হতে পারতেছে না। নিউক্লিয়াস কেন স্টাক করা? এই কোশ্চেনের লজিক্যাল আনসার যেটা আমি তোমার লেভেলের জন্য এবং আমার নলেজ লেভেলের জন্য আনসার দিতে পারবো, সেটা হচ্ছে আল্লাহ মেড দেম দ্যাট ওয়ে। আচ্ছা ঠিক আছে। কোথায় গেল? আমার কাছে ল্যাবে আছে, বাট আমি তো এখন ল্যাবের ইকুইপমেন্ট তোমাদেরকে আমি কেমনে কি দেখাবো? খুঁজতেছেন? পিন হোল টাইপ সুইচ। পিন হোল টাইপ সুইচ তো স্যার ইউটিউবের মধ্যে পাবেন। ইউটিউবে পাওয়ার চান্সেস আছে। বাটন সুইচ দেখাই দিচ্ছে, বাট কপাল, দরকার সময় দরকার জিনিস পাওয়া যায় না। স্যার স্যার এই আপনি কোনো সময় ম্যাগনেট দিয়ে খেলছেন? ওই সার্কুলার ম্যাগনেট গুলো কিনছিলেন না 100 টাকা দিয়ে? I broke them out from different places. ম্যাগনেট কিনছি আচ্ছা। খুব কম। ও, আমি ছোটবেলায় ভেঙে ফেলেছিলাম, কিন্তু মেন কাহিনী হচ্ছে এই যে ম্যাগনেট গুলো আছে না, মনে করেন একটা সার্কেলের মধ্যে ম্যাগনেট গুলো অ্যাট্রাক্টেড, মানে দুইটা সার্কেল অপোজিট পোল থেকে অ্যাট্রাক্টেড, ঠিক আছে? শুনতেছেন? হ্যাঁ শুনতেছি।
এখন এই কেসের মধ্যে ওই ম্যাগনেট গুলা আমি দেখছি যে এরা, আমি যদি ওদের কানেক্ট মানে দুইটা এক কানেক্ট করার পর আমি যদি একটু রোটেট করার চেষ্টা করি, তাহলে আর রোটেট হয় না, সেম পজিশনে আবার চলে যায় বেন্ড রোটেট করার পর। হ্যাঁ, বিকজ ওই ম্যাগনেটগুলোর পোলারিটি হচ্ছে অপোজিট পোল পেয়ার করা। হ্যাঁ, কিন্তু আমি অপোজিট পোলেই রাখছি, আমি খালি ওটারে রোটেট করছি, মানে স্পিন করছি, এসেনশিয়ালি স্পিন করার চেষ্টা করতেছি, কিন্তু এটা স্পিন হয় না, ওই সেম ইসেই থাকে। কি করতেছেন? ফিজিক্যাল কম্পোনেন্টের ছবি দেখানোর চেষ্টা করছি আমাদের। এই যে পাইছি, আল্লাহ, প্লাগ কি সুইচ, এই যে এখানে ওয়্যারস নেই। হ্যাঁ, এটা আমি করে দেখাই দিচ্ছি তোমাদেরকে, কপি ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জিনিসটা, ঠিক আছে। সার্কিটটা কীভাবে কাজ করে, এই পাশে যে স্ক্রুটা আছে এখান থেকে আমরা একটা ওয়্যার বের করি, এখানে মনে করো আমরা ব্যাটারি কানেক্ট করলাম, ব্যাটারির সাথে একটা বাল্ব কানেক্ট করলাম, এটা হচ্ছে বাল্বের সাথে আমরা এই পাশটা কানেক্ট করলাম। অ্যান্ড এই যে মাঝখানে যে পিনটা দেখছো এটা আমরা উঠে ফেলতে পারবো, যদি উঠে ফেলি তার মানে হচ্ছে সার্কিট এখানে ব্রোকেন, কারেন্ট ফ্লো হবে না। আর যদি এই পিনটা এখানে ঢুকাই তার মানে হচ্ছে কারেন্ট ফ্লো হতে পারবে। সো দিস ওয়ান রিপ্রেজেন্টস ওপেন সুইচ, যেখানে আমাদের এই প্লাগটা নাই। আর যদি এরকম দেওয়া থাকে এটা মানে হচ্ছে ক্লোজ সুইচ, তার মানে হচ্ছে প্লাগটা ভিতরে আসে। সো এই ডিজাইনটাও হইতে পারে, এই ডিজাইনটাও হইতে পারে, তোমাদের সিলেবাসে এইটা আছে, সো তোমরা এটা বুঝলেই হবে। মেক সেন্স? এটা যদিও আমাদের মানে এইটা দেখাচ্ছে হচ্ছে এই প্লাগ যেটা আছে না এখানে, এই মাঝখানে যে জিনিসটা আছে যে এইটা, এটাকে আমরা টান দিয়ে এখান থেকে উঠে ফেলতে পারবো। আচ্ছা, উঠায় ফেলে জিনিসটা হবে মাঝখানে যে দুইটা কপারের যে পিস দেখতেছো, দোজ পিসেস আর গোনা হ্যাভ আ গ্যাপ ইন বিটুইন দেম লাইক দিস, নাথিং ইন বিটুইন, সো দ্যাট ওয়ে দ্য কারেন্ট ক্যানট ফ্লো থ্রু দেম। আর যখন আমরা জিনিসটা এখানে বসাবো, দেন ইউ গোনা হ্যাভ দ্যাট কপার পিস ফিলিং আপ দ্য ভয়েড, মেকিং অ্যান ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন দেম, সো দ্যাট দ্য কারেন্ট ক্যান দেন ফ্লো থ্রু। সো প্লাগটা ভেতরে থাকা মানে হচ্ছে কারেন্ট ক্যান ফ্লো, দ্যাট মিনস এ ক্লোজ সুইচ। ক্লোজ সুইচ মানে হচ্ছে ইলেকট্রিসিটি ক্যান ফ্লো থ্রু দ্য হোল থিং। আর ওপেন সুইচ মানে হচ্ছে মাঝখানে কিছু নাই। বুঝছি। সো এরকম সিম্বলাইজেশন হতে পারে, বাট এটা তোমাদের সিলেবাসের জন্য খুব একটা লাগবে না। তারপরে তোমাদেরকে দেখালাম, কারণ তোমরা অন্য কোনো বই থেকে বা অন্য কোনো ইন্টারনেট থেকে নোটস ডাউনলোড করে যদি পড়তে যাও, তখন এই ধরনের সিম্বলগুলো দেখতে পারো। দিস আর প্রিটি কমন, বাট সামহাও তোমাদের সিলেবাসে এটা তোমাদেরকে শেখানো হয় না, আই ডোন্ট নো ওয়াই। But I always prefer to teach the students these extra parts so that you are never lost in the translation. আচ্ছা, গেল। এরপর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই ফিলামেন্ট ল্যাম্পের সিম্বল, ডায়োডের সিম্বল, গ্যালভানোমিটার কী জিনিস সেটা আমি পরে বলবো। আর ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এলইডি। আচ্ছা, এইটা আমি তোমাদের সিলেবাস থেকে দেখাই। এখানে একটা জিনিস দেখেন, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারের ছিল হচ্ছে লাইট ওয়াজ ইনকামিং অন টু দ্য রেজিস্টার। দিস সিম্বল ইজ শোয়িং লাইট এমিটিং ডায়োড। এখানে অ্যারোহেড দুটার ডিরেকশন দেখছেন কোন দিকে? বাইরের দিকে। তার মানে এখান থেকে লাইট কি হচ্ছে? এমিট হচ্ছে, বের হয়ে যাচ্ছে। আর এটাতে লাইট কি হইতে হবে? ঢুকতে হবে, পড়তে হবে। সো ডায়োডের ডিফল্ট সিম্বল হচ্ছে এরকম, নর্মাল ডায়োড যেটা থেকে লাইট বের হবে না, জাস্ট সার্কিটের পারপাস ফুলফিল করবে। আর লাইট এমিটিং ডায়োড যেগুলো মোস্ট কমন কেসে আমরা এখন সব ধরনের ইলুমিনেশনের জন্য ইউজ করি, বিকজ লাইট এমিটিং ডায়োডস অর এলইডিস, দে আর এক্সট্রিমলি এফিশিয়েন্ট, ওদের হিট লস অনেক কম হয়। সো এলইডিস উইল হ্যাভ এ সার্কিট সিম্বল লাইক দিস। দে আর স্টিল ডায়োড, বাট অ্যাট দ্য সেম টাইম দে আর এমিটিং লাইট। এই ডাবল অ্যারোটা মানে হচ্ছে লাইট সিম্বল। ঠিক আছে? জি স্যার। বলো। তো আজকে তোমাদেরকে এই পর্যন্তই দেখাইলাম। আমি এই জিনিসটা তোমাদেরকে গুছিয়ে আবার পাঠিয়ে দিব। আর নেক্সট ক্লাসে তোমরা ক্লাস নোটসও পাবা, সো ওখান থেকে আমরা ফার্দার সার্কিট কীভাবে কাজ করে, ডেফিনেশন কী কী আছে না আছে, এগুলো নিয়ে আমরা ফার্দার আলাপ আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ফিজিক্যালি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। ওকে বাবা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।